শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাওন দত্ত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, তবে এখনও তার অবস্থা শঙ্কামুক্ত নয়। সকালে খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় এভারকেয়ার হাসপাতালে গেছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার রিচার্ড বিলি। চীনের মূল চিকিৎসক দলটিও আজই এসে পৌঁছানোর কথা। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি নেতারা। গত 23 নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অবস্থা গুরুতর হলে 27 নভেম্বর তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। এরপর থেকেই দলের নেতাকর্মী সহ অনেকেই উদ্বিগ্ন হয়ে ভিড় করতে থাকেন হাসপাতালের গেটে। দোয়া করতেছি, জায়গা জায়গা মসজিদে পড়তেছি দোয়া, নিজের বাড়িতে পড়তেছি দোয়া। তো ওনারে খুব দরকার, ওনার সুস্থ দরকার। প্রত্যেকটা দল যাকে মানে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এখন আমরা চাই আরো দীর্ঘ সময় আমাদের মাঝে থাকুক এবং দেশকে নেতৃত্ব দেব। আমরা নেত্রী পাবো বা নেতা পাবো, কিন্তু এই নেত্রী আমরা পাবো না। আসলে কি বিকল্প বলতে কিছু থাকে? ম্যাডামের বিকল্প কি আসলে কাউকে পাওয়া যাবে? খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় এরই মধ্যে কাজ শুরু করেছেন যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিলি। খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা জানিয়ে সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানান ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। তিনি জানান, তারেক রহমান লন্ডন থেকে সার্বক্ষণিকভাবে চিকিৎসার খোঁজ খবর রাখছেন এবং নির্দেশনা দিচ্ছেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে দ্রুতই দেশে ফিরে আসবেন তিনি আরও জানান, বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নিয়ে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত জানাবে মেডিকেল বোর্ড। এজন্য যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছে বিএনপি। সরকার বিএনপি চেয়ারপারসনকে ভিভিআইপি ঘোষণার পর নিরাপত্তার দায়িত্বে রয়েছে SSF। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রয়েছেন সহকর্মী তানজিম শাফিন। যাব তার কাছে। শাফিন, খালেদা জিয়ার স্বাস্থ্যের খবরাখবর আপনি রাখছেন, এই মুহূর্তের কি তথ্য আছে জানাবেন? শাওন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার পরবর্তী পদক্ষেপ কেমন হতে যাচ্ছে কিংবা বর্তমান চিকিৎসার ব্যবস্থাপনায় কোনো ধরনের পরিবর্তন আনা প্রয়োজন কিনা সেটি অধ্যাপক ডক্টর শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে যে মেডিকেল বোর্ড রয়েছে তারা আসলে সেই বিষয়ে নিয়মিতভাবে আলোচনা করে যাচ্ছেন, ধারাবাহিকভাবে আলোচনা করে যাচ্ছেন। এবং সবশেষ আজকে জানেন যে যুক্তরাজ্য থেকে রিচার্ড বিএল তিনি এসেছেন। তিনি যুক্তরাজ্যে বেগম খালেদা জিয়া যে 4 মাস অবস্থান করছিলেন এবছরে, সেই 4 মাসে তার চিকিৎসার দায়িত্বে ছিলেন। তো তিনিও এসেছেন। এর আগে চীন থেকে 5 সদস্যের একটি প্রতিনিধি দল এভারকেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ডের সাথে আসলে যুক্ত হয়েছে। সমন্বয় করে তারা আসলে সেই চিকিৎসা ব্যবস্থা আসলে কিভাবে পরবর্তীতে নিয়ে যাওয়া হবে সেই বিষয়গুলো নির্ধারণ করে যাচ্ছেন। তো যেটি আমরা এখনো পর্যন্ত সবশেষ তথ্য জানি যে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে, স্থিতিশীল রয়েছে, তবে তিনি এখনও সংকট মুক্ত নয় বা ঝুঁকি মুক্ত নয়, যেটি চিকিৎসকরা আসলে নিশ্চিত করে বলেছেন। এখান থেকে আসলে তার শারীরিক অবস্থার যদি উন্নতি ঘটানো যায় তো সেক্ষেত্রে আসলে তাকে বিদেশে পাঠানোর জন্য উপযোগী হলে সেটিও বিবেচনায় রয়েছে। পাশাপাশি দেশে যদি তার অবস্থা অপরিবর্তিত থাকে, অর্থাৎ এখন যেমনটা রয়েছে কিছুটা ঝুঁকির মধ্যে, তেমনই যদি থেকে যায় তাহলে হয়তো আসলে বিএনপির ভাইস চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসলে তিনি দেশে আসার যে প্রক্রিয়াটি সেটি শুরু হতে পারে। আমরা এখানে যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম, তারা যেটি বারবারই বলছিলেন যে বিএনপি চেয়ারপারসন বাংলাদেশের গণতান্ত্রিক লড়াইয়ে সম্মুখ সারিতে থেকে আসলে সবাইকে সাহস জুগিয়েছেন। তো গণতান্ত্রিক উত্তরণের যে চূড়ান্ত হাসি সেটি নেতাকর্মীরা তার মুখে দেখতে চান। তাদের অধীর অপেক্ষা আসলে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। তো মেডিকেল বোর্ড আসলে নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা কার্যক্রম তত্ত্বাবধান করছেন। তো সেখান থেকে আসলে পরবর্তীতে কোনো আপডেট যদি জানিয়ে দেওয়া হয় সেটিও আমরা নিশ্চিতভাবে জানিয়ে দেবো আপনাকে। সামনেই ছিল আমার কাছে সবশেষ। শাফিন, ধন্যবাদ আপনাকে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার
রোগ মুক্তির জন্য দোয়া প্রার্থনা অব্যাহত রয়েছে। দেশজুড়ে সাধারণ মানুষ ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করা হচ্ছে। রাজধানীতে এক আয়োজনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান অভিযোগ করেন, আওয়ামী লীগের আক্রোশের শিকার হয়েছেন বেগম খালেদা জিয়া। আলাদা অনুষ্ঠানে রিজভী আহমেদ বলেছেন, খালেদা জিয়া মানুষের জন্য রাজনীতি করেছেন বলে তার সুস্থতার জন্য দলমত নির্বিশেষে সবাই দোয়া করছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে দোয়ার আয়োজন করে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন। সেখানে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম এবং দেশের স্বার্থে আপোষহীনতার কথা তুলে ধরেন বক্তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকায় খালেদা জিয়া মিথ্যা মামলায়ও আদালতে হাজিরা দিয়েছেন, জেল খেটেছেন। শুধু প্রতিহিংসার কারণেই বিএনপি চেয়ারপারসন আওয়ামী লীগের আক্রোশের শিকার হন বলেও জানান তিনি। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার এক সময় হঠাৎ একটি সিদ্ধান্ত নিয়েছিল, একদিনে, আমি আমার নিজের গ্রামের অঞ্চল থেকে জানি, একদিনে হাজার হাজার পল্লী চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে সেই একই আক্রোশের শিকার হয়েছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এদিকে সকালে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার সুস্থতায় দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয় কৃষক দল। এতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, খালেদা জিয়া মানুষের জন্য রাজনীতি করেছেন, তাই তার অসুস্থতার খবরে উদ্বিগ্ন পুরো দেশ। আজকে সুশীল সমাজ, আজকে সাধারণ ছাত্র, সাধারণ যুবক, আজকে বিভিন্ন বাহিনীর সদস্যরা, নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকে আল্লাহর কাছে হাত তুলেছে। এদেশের একজন মহান নেত্রী, আল্লাহ তাকে যেন সুস্থতা দান করেন। রিজভী বলেন, খালেদা জিয়া কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। সে কারণেই দলমত নির্বিশেষে সবাই তার সুস্থতায় দোয়া করছেন। দেশবাসীর প্রার্থনায় আল্লাহ খালেদা জিয়াকে আবারও সুস্থতা দান করবেন প্রত্যাশা রিজভী আহমেদের। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। আগামী ফেব্রুয়ারির সংসদ নির্বাচন ঐতিহাসিক ও উৎসব মুখর করতে সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমন আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই নির্বাচন জাতির কাছে ইতিহাস হয়ে থাকবে। সকালে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের সমাপনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা। ন্যাশনাল ডিফেন্স কোর্স এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স 2025-এর কোর্স সমাপনী অনুষ্ঠান ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ কমপ্লেক্সের এই অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কোর্স সম্পন্নকারী অফিসারদের হাতে সনদ তুলে দেন তিনি। অনুষ্ঠানে ডক্টর ইউনূস ফেব্রুয়ারির নির্বাচনে সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন। বলেন, এই নির্বাচন জাতির কাছে ঐতিহাসিক হয়ে থাকবে। In our national election and referendum in February, not only a historical landmark, also a peaceful and festive, make it a festive occasion for all voters who turn out to vote, and the nation will remember with pride. দেশের উন্নয়ন ও জাতীয় স্বার্থ রক্ষায় নিজেদের জ্ঞান ও প্রজ্ঞা সর্বোত্তমভাবে প্রয়োগ করতে সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। I'm proud to notice the progress of the armed forces and their enduring contributions to our national security, development and nation-building activities. Your commitment to safeguarding our nation has been exemplary. Your continuous efforts during national crises, such as natural disasters, political unrest, and pandemics, demonstrate your readiness to respond and your unwavering dedication to the well-being of our citizens. বিভিন্ন দেশের অফিসারদের এই কোর্স থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা স্বদেশের যে কোনো সংকট বা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় ভূমিকা রাখবে বলে জানান প্রশিক্ষণার্থীরা। Nation with rich culture, resilience and aspirations. The warmth, hospitality offered by Bangladeshi citizens will always be remembered. Overall, I would say it's been a great experience of learning, meeting new people, friendships, camaraderie, and preparing us for higher leadership in the future. I love about the Bangladeshi community added to the experience by their simplicity, hospitality, and being friendly.
to all of us. ভালো একটা এক্সপিরিয়েন্স আমাদের জন্য, কারণ এখানে আমরা ডিফারেন্ট প্রফেশন থেকে এসেছি। আমাদের কেউ সিভিল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, কেউ মিলিটারি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে। ন্যাশনাল ডিফেন্স কলেজ বাংলাদেশের সামরিক, বেসামরিক অফিসার এবং বিদেশিদের প্রশিক্ষণে যে অবদান রাখছে তা অতুলনীয়। এবছর ন্যাশনাল ডিফেন্স কোর্স 2025-এ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর 49 জন, বেসামরিক প্রশাসনের 18 জন এবং 18টি দেশের 29 জন সহ মোট 96 জন কোর্সে অংশগ্রহণ করেন। পাশাপাশি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর 56 জন অফিসার আর্মড ফোর্সেস ওয়ার কোর্স 2025 সম্পন্ন করেন। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। বিগত সরকারের সময় নির্বাচন ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা মেরামতের চেষ্টা করে যাচ্ছে নির্বাচন কমিশন, জানিয়েছেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। গণভোট নিয়ে কমিশন সচিব আক্তার আহমেদের মন্তব্য, নির্বাচনী ইশতেহারে প্রার্থীদের অনেক প্রতিশ্রুতি থাকলেও তাতে ভোটারদের যেমন সমস্যা হয় না, তেমনি গণভোটের 4 প্রশ্নেও সমস্যা হবে না। সচিব বলেন, এবার শতাব্দীর সেরা ভোট উপহার দিতে চায় কমিশন। ইসিতে সাংবাদিকদের কর্মশালায় এসব কথা বলেন তারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট। পছন্দের প্রার্থীর মার্কার পাশাপাশি গণভোটের 4 বিষয়ে হ্যাঁ অথবা নাতে সিল দেবেন ভোটাররা। কারণ আমরা একটা ভালো নির্বাচন চাই, শতাব্দীর ভালো নির্বাচন চাই। এই ভোটে সাংবাদিকদের করণীয়, আইন বিধিসহ আনুষঙ্গিক বিষয়ে ইউএনডিপি ও ইসির আয়োজনে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। এতে ইসি সচিব বলেন, আগামী নির্বাচন হবে মাইল ফলক। উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হচ্ছিল, তখন আমাদের ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার খুব একটা সুন্দর কথা বলেছিলেন যে আমরা কোনো একটা রাজনৈতিক দলের 20টা ম্যানিফেস্টো প্রস্তাবনা থাকে, সমভাবে সমর্থন করি না, হয়তো 20টার মধ্যে 15টা করি, 5টার বিরুদ্ধে আপত্তি থাকে, কিন্তু আমরা টোটাল প্যাকেজটাকে দেখি, যে প্যাকেজটা দেখে তারপরে একটাকে তুলনামূলকভাবে আমরা আমাদের সিদ্ধান্তটা তাই, এই বিষয়টাও তাই। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে হয় ভোট গ্রহণ প্রক্রিয়া কিছুটা দীর্ঘ হলেও কেন্দ্রের সংখ্যা বাড়ানোর উপায় নেই। ভোটারদেরও গণভোটের প্রশ্ন বুঝতে সমস্যা হবে না মনে করছে কমিশন। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ক্ষতিগ্রস্ত নির্বাচন ব্যবস্থাকে আমরা রিপেয়ার করে সঠিক অবস্থায় ফেরত আনতে চাচ্ছি। আর এবারে যেহেতু 2টো করে ব্যালট ম্যানেজ করতে হবে, সময়ের ব্যাপারটা আমাদেরকে সবাইকে সংবেদনশীল হতে হবে, আমাদের বুথ ব্যবস্থাপনাকে আরো স্মার্ট করতে হবে। সো আমরা সেদিকেই সেটাই করার চেষ্টা করছি। রবিবারের দিন আমরা ফাইনাল ডিসিশন নিব ইনশাআল্লাহ, কমিশন সবাই। ভোট কেন্দ্রে ভুয়া সাংবাদিকদের প্রবেশ ঠেকাতে ইসির সরবরাহ করা কার্ডে কিউআর কোড ব্যবস্থা চালুর কথা জানান ইসি সানাউল্লাহ। বলেন, আগামীতে কেমন দেশ ও গণতান্ত্রিক পথযাত্রা দেখতে চায় মানুষ, তার একটি টোন সেটিং হতে যাচ্ছে আসছে নির্বাচনে। ভুয়া সাংবাদিকরা কোনো একটা কার্ড নিয়ে যেতে না পারে, যে কারণে আমরা কিউআর কোড চালু করছি। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ 5 দফা দাবিতে রংপুরে বিভাগীয় সমাবেশ করেছে জামায়াত সহ সমমনা 8 দল। দুপুরে নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে এই সমাবেশ শুরু হয়। অংশ নেন 8 দলের কেন্দ্রীয় নেতারা। সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, বিচার না করে একটি দল ক্ষমতায় যাওয়ার অপচেষ্টা করছে, কিন্তু চাঁদাবাজির কারণে ওই দলটিকে প্রত্যাখ্যান করেছে জনগণ। রেজাউল করিম বলেন, কোনো মহল ভোটে কারচুপির চেষ্টা করলে দাঁত জবাব দেয়া হবে। সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান। আমরা দেখলাম এক শ্রেণীর ক্ষমতালোভীরা সংস্কার এবং দৃশ্যমান বিচারকে গুরুত্ব না দিয়ে ক্ষমতা যাওয়ার জন্য শুধু পাগল নয়, ডবল পাগল হয়ে গেছে। বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে ইসিকে তফসিল ঘোষণার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শাপলাকলি প্রতীকে ইসির নিবন্ধন সার্টিফিকেট গ্রহণ করেছে এনসিপি। বিকালে আগারগাঁও নির্বাচন ভবনে সিইসির সাথে সাক্ষাৎ শেষে একথা জানান তিনি। এ সময় ইসির সাথে সংস্কার প্রস্তাবনা নিয়ে আলোচনা করা হয়। আদালতকে ব্যবহার করে এখন এই সংস্কার প্রস্তাবনা বাতিলের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করা হয়। হলফনামায় প্রার্থীর তথ্য সঠিকভাবে যাচাই বাছাই করার জন্য ইসিকে বলা হয়েছে। অর্থ ব্যয়ের বিষয়ে ইসিকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়। এছাড়া যারা নির্বাচনে কালো টাকা ছড়াবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। গণভোটের প্রশ্নে নাহিদ ইসলাম বলেন, গণভোট সঠিকভাবে প্রচার করতে হবে, নয়তো জনগণের কাছে তথ্য পৌঁছাবে না। ভোটের সময় অপতথ্য রোধে ইসিকে বিশেষ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম। সেই পরিস্থিতি বিবেচনায় রেখেই তারা যাতে তফসিলের ঘোষণাটি
দেয়। যথাসময়ে এবং যথাযথ পরিবেশে সুষ্ঠু একটা নির্বাচন যাতে হতে পারে সেটা আমাদের প্রত্যাশা থাকবে। সেক্ষেত্রে আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করব। সব খবর থেকে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকুন। গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে। শুনানিতে আওয়ামী লীগের আমলে গোপন বন্দিশালায় গুম নির্যাতনের বর্ণনা দেয় প্রসিকিউশন। এই দিন শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স থেকে বাদ পড়েন সিনিয়র আইনজীবী। শুনানিতে আওয়ামী লীগের আমলে গোপন বন্দিশালায় গুম নির্যাতনের বর্ণনা দেয় প্রসিকিউশন। এই দিন শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স থেকে বাদ পড়েন সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না। ফের নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট আমির হোসেন। ট্রাইব্যুনালের বিচার নিয়ে ফেসবুকে মন্তব্য করায় আদালতে নিঃশর্ত ক্ষমা চান পান্না। গত 23 নভেম্বর ট্রাইব্যুনালে হাজির হয়ে শেখ হাসিনার পক্ষে গুম ও নির্যাতনের মামলা লড়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন আইনজীবী জেডাই খান পান্না। সেদিন তাকে তাৎক্ষণিক শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রসিকিউশন এসে বলল যে স্টেট ডিফেন্স হিসেবে, আমার কোনো আপত্তি নেই। শেখ হাসিনার আইনজীবী হওয়ার পর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মিডিয়া বুলিংয়ের শিকার হন পান্না। এরপর 4 দিনের মাথায় মামলা থেকে নিজেকে প্রত্যাহারের বার্তা দেন ফেসবুকে। বিষয়টি ট্রাইব্যুনালের রেজিস্ট্রার দপ্তরে চিঠি দিয়েও জানান তিনি। তবে বুধবার জেডাই খান পান্নার এমন কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেন ট্রাইব্যুনাল। তাৎক্ষণিক তলব করেন তাকে। তলবের 10 মিনিটের মধ্যে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চান সিনিয়র এই আইনজীবী। আদালত বলেন মামলার অভিযুক্তরা কোর্টে হাজির হবে না, আবার পক্ষে আইনজীবী নিয়োগ দিলেও সমালোচনা করা হবে, যা কাম্য নয়। কোর্টে বলছে যে আমার যে পজিশনটা হলো একদিকে এই প্রসিকিউশনের দেখাই বলছে যে ওনাদের বাহিনী, এবং আরেকদিকে হলো যে আওয়ামী লীগের যে সাপোর্টার, তাদের দুই দিকের যে উক্তি, তারপর আমি স্যান্ডউইচ হয়ে গেছি। এদিন র্যাবের গোপন বন্দিশালা টিএফআই সেলে গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি করেন রাষ্ট্রপক্ষ। সাবেক বর্তমান 10 সেনা কর্মকর্তাকে আদালতে হাজিরও করা হয়। আওয়ামী লীগের আমলে কিভাবে গুম ও নির্যাতন করা হতো সেই বর্ণনা ও আসামিদের সম্পৃক্ততার বিষয়গুলো তুলে ধরেন চিফ প্রসিকিউটর। পরে আসামি পক্ষের শুনানির জন্য 14 ডিসেম্বর ধার্য করেন আদালত। সেখানে নানান ধরনের টর্চার ম্যাটেরিয়াল দিয়ে সাজানো ছিল। সেখানে ছিল বৈদ্যুতিক ঘূর্ণায়মান চেয়ার, যেখানে আসামিকে বসিয়ে হাত পা বেঁধে বৈদ্যুতিক চেয়ারটাকে দ্রুত বেগে ঘোরানো হতো এবং তার ফলে বমি করে ফেলতো বা তার মগজের মধ্যে এমন কিছু প্রতিক্রিয়া হতো, এরপরে আর কখনো সে সুস্থ স্বাভাবিক আচরণ করতো না। সাবজেল থেকে সেনা কর্মকর্তাদের ভার্চুয়ালি হাজিরা দেওয়ার আবেদন খারিজ করে দেন আদালত। যে দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে বিচার নয়, কারণ এই আসামিরা অপরাধগুলো করেছেন যখন পুলিশে পোস্টেড ছিলেন। পুলিশের একটি শাখা হচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব। সেখানে গিয়ে সামরিক শৃঙ্খলার বাইরে থাকা অবস্থায় তারা এই ধরনের মারাত্মক অপরাধ করেছেন। আমি আদালতকে বলেছি, আদালত শুনেছে, কিন্তু আদালত বলেছে যে ন্যায় বিচারের স্বার্থে এবং এখানে ওনারা সন্তুষ্ট হয়ে আমাদের আবেদনটা রিজেক্ট করেছে। আই এম কনফিডেন্ট যে বাংলাদেশ আর্মি অফিসার যাদেরকে ফলসলি ইমপ্লিকেটেড করা হয়েছে তাদের ফেয়ার চান্স আছে, তারা বেকসুর খালাস পাবে। গুমের মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আমির হোসেনকে। আমির হোসেন জুলাই আগস্ট হত্যাযজ্ঞে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে আপিলের আদেশ আগামীকাল। এর আগে শেষ হয় লিভ টু আপিলের শুনানি। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সমন্বয়ে গঠিত 7 সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই দিন ধার্য করেন। বুধবার শুনানি করে একজন আইনজীবী, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এবং অ্যাটর্নি জেনারেল। এ সময় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, ভ্রান্ত ধারণার উপর ভিত্তি করে অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়েছে। শুনানিতে আইনজীবীরা বলেন, গণ অভ্যুত্থানের পর গঠন হওয়া সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। যে সরকার শপথ নেয়ার পর সুপ্রিম কোর্ট পুনর্গঠন করেছে, সেই আদালতে গিয়েই সেই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা স্ববিরোধী। যদিও রিটকারী আইনজীবীর মূল যুক্তি হচ্ছে 5 আগস্টের গণ অভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিরা সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন। ফলে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সরকার গঠনের বিষয়ে রাষ্ট্রপতির মতামত দেবার সুযোগ নেই।
এতে বর্তমান সরকারের শপথ ও গঠন প্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন রিটকারী আইনজীবী। গত বছরের ডিসেম্বরে রিটটি দায়ের করেন সিনিয়র আইনজীবী মহসিন রশিদ। যদিও তার এমন যুক্তি আমলে না নিয়ে তা খারিজ করে দেন হাইকোর্ট। দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে সারা দেশে সরকারি হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা সকাল থেকে দুপুর পর্যন্ত কর্মবিরতি পালন করেছেন। এতে রোগ নির্ণয় পরীক্ষা ও ওষুধ বিতরণ কার্যক্রম বন্ধ থাকায় চরম ভোগান্তি পোহাতে হয় রোগী ও স্বজনদের। দাবি আদায় না হলে আগামীকাল থেকে কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। নিজের ভোগান্তির কথা বলছিলেন এই বৃদ্ধা। চাঁদপুর 250 শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে এসে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি কর্মসূচির মুখে ভোগান্তিতে পড়েন তিনি। শুধু চাঁদপুরই নয়, দেশের বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালগুলোর মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরাও দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে সকাল থেকে দুপুর পর্যন্ত কর্মবিরতি কর্মসূচি পালন করেন। রোগ নির্ণয় পরীক্ষা ও বিনামূল্যের ওষুধ না পেয়ে চরম ভোগান্তিতে পড়েন রোগী ও তাদের স্বজনরা। অনেকেই পরীক্ষা নিরীক্ষার জন্য ছোটেন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে। এখনো পারি না, আমরা বলছে যে 12টা পর্যন্ত এই কর্মবিরতি চলবে। সেক্ষেত্রে আমরা সাধারণ রোগীরা এখানে দাঁড়িয়ে আছি, আমাদের কোনো সেবা পাচ্ছি না। আমাদের একটা ন্যায্য দাবি, আমাদেরকে দশম গ্রেড না দিয়ে 11 নম্বর গ্রেডে আটকে রাখা হয়েছে। আগামীকাল থেকে লাগাতার শাটডাউন চলবে। আমাদের দাবি একটাই, দশম গ্রেড। এটা আমাদের দাবি না, এটা আমাদের অধিকার। রোগীদের জিম্মি করে দাবি আদায়ের এই আন্দোলন নিয়েও প্রশ্ন তোলেন সেবা নিতে আসা অনেকে। 6টার থেকে সিরিয়াল ধরছি, 6টার থেকে দাঁড়াই লইছি। সবাই দাঁড়ায় আছে এখানে, আমাদের খুবই কষ্ট হচ্ছে। ওনারা কি বাস্তবায়ন করতেছে আমরা তো বলতে পারতেছি না, তো আমাদেরকে এরকম কষ্ট দেওয়া তো ঠিক না। আন্দোলনকারীদের অভিযোগ, বিভিন্ন সময় আশ্বাস দেয়া হলেও কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব ও আমলাতান্ত্রিক জটিলতায় তাদের দাবি বাস্তবায়ন হচ্ছে না। সরকারের কাছে উদাত্ত আহ্বান, জরুরি ভিত্তিতে আমাদের এই দশম গ্রেডের দাবি বাস্তবায়ন এবং প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদের দাবি বাস্তবায়ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। যদি দশম গ্রেড ইতিমধ্যে প্রদান করা হয় তাহলে আমরা এই কর্মবিরতি থেকে আমরা চলে যাব, আমরা স্ব কাজে ফিরে যাব। আমাদের এই 4 ঘন্টা কর্মবিরতির পরেও যদি সরকারের টনক না নড়ে, আগামীকাল থেকে আমাদের পূর্ণাঙ্গ শাটডাউন, পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। দাবি বাস্তবায়ন না হলে আগামীকাল থেকে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন সরকারি হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার গুরুত্ব বিবেচনায় গতরাতে স্থগিত করা হয় সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি। সকাল থেকে নির্ধারিত সময়ে শুরু হয় বার্ষিক পরীক্ষা, তবে রাতে হঠাৎ করে কর্মবিরতি স্থগিতের নির্দেশ আসায় সব শিক্ষার্থীকে বিদ্যালয় খোলার বিষয়টি জানাতে পারেনি অনেক স্কুল কর্তৃপক্ষ। সেসব বিদ্যালয়ে আজ পরীক্ষা না হলেও আগামীকাল থেকে যথারীতি চলবে পরীক্ষা। এদিকে 3 দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন চললেও বিভিন্ন স্থানে দেখা গেছে ভিন্ন চিত্র। কর্মসূচি শিথিল করে পরীক্ষা নিয়েছে কিছু শিক্ষক। আবারও যেন প্রাণ ফিরেছে বিদ্যালয়ে। সকাল সকাল কোমলমতি শিক্ষার্থীদের পদচারণে মুখর বিদ্যালয় প্রাঙ্গণ। শিক্ষার্থীদের পরীক্ষার গুরুত্ব বিবেচনায় 2 দিন ধরে চলা সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত করা হয়। তাই স্কুলগুলোতে নির্ধারিত সময় শুরু হয় বার্ষিক পরীক্ষা। তবে ভিন্ন চিত্রও ছিল বিভিন্ন স্থানে। রাতে হঠাৎ করে কর্মবিরতি স্থগিতের ঘোষণা আসায় বিদ্যালয় খোলার বিষয়টি সব শিক্ষার্থীকে জানাতে পারেনি কর্তৃপক্ষ। এতে অনেক স্কুলেই পরীক্ষা হয়নি। সেসব স্কুলের শিক্ষকরা জানান আগামীকাল থেকে যথারীতি নেওয়া হবে পরীক্ষা। এতে অনেকটা স্বস্তি ফিরেছে অভিভাবকদের মাঝে। দাবি থাকবে, সরকারের কাছে বিভিন্ন দাবি দেওয়া থাকবে, কিন্তু স্কুল বন্ধ করে এবং পরীক্ষা বন্ধ করে নয়। একজন অভিভাবক হিসেবে আমরা চাই আমাদের সন্তানরা যেন শিক্ষা পায় এবং তাদের যেন পরীক্ষাগুলো ঠিকমতো হয় এবং শ্রেণীকক্ষে যেন তারা সুন্দর মতো ক্লাস করতে পারে। এদিকে গেল কয়েকদিন ধরে 11তম গ্রেডে বেতন ভাতা নির্ধারণ সহ 3 দফা দাবিতে কর্মবিরতি পালন করছিলেন শিক্ষকদের একাংশ। দাবি আদায়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এরই মাঝে কোথাও কোথাও অভিভাবকদের সহায়তায় বার্ষিক পরীক্ষা নেন প্রধান শিক্ষকরা। কর্মবিরতি শিথিল করে পরীক্ষায় গার্ড দেন কিছু শিক্ষকও। প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর মূল্যায়ন নিয়েছি অভিভাবকের সহায়তায়। সমস্যা হয়েছে, তারপর আমার নেতে আমি নিয়েছি। প্রধান শিক্ষক আছেন, তিনি তার তত্ত্বাবধানে আমাদের পরীক্ষা নিয়ে নিচ্ছেন। যেহেতু একটা বার্ষিক পরীক্ষা, বাচ্চাদের
ভবিষ্যৎ। এজন্য প্রধান শিক্ষক তার নিজ দায়িত্বে, প্রধান শিক্ষক এই আন্দোলনের সাথে জড়িত না, তাদের সংগঠন আলাদা, সেভাবে তার পরীক্ষাটা আমরা নিয়ে নিচ্ছি। শিক্ষকরা বলেন তারা অবিলম্বে নিজ নিজ কর্মস্থল ও শ্রেণীকক্ষে ফিরে যেতে চান, কিন্তু যতক্ষণ পর্যন্ত দাবি মানা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কর্মসূচি চলবে। আমাদের 3 দফা দাবি যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে আমরা ততক্ষণ পর্যন্ত কর্মবিরতি এবং সম্পূর্ণ শাটডাউন কর্মসূচি যে আছে আমরা সেই কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করি। এই আন্দোলন কর্মসূচি স্থগিত করা সম্ভব না। এখন এই মুহূর্তে চাই আমরা পরীক্ষার হলে ফিরে যেতে, এই মুহূর্তে এক মুহূর্ত আমরা দেরি করতে চাই না। তারা আমাদের দাবিটার একটা যৌক্তিক কিছু, আমাদের দৃশ্যমান একটা কিছু আমাদের দিক। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। জামায়াত ইসলামীকে আওয়ামী লীগের মতোই রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাজধানীর সিদ্ধেশ্বরীতে মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে এই মন্তব্য করেন তিনি। মির্জা আব্বাস বলেন, জামায়াতের জন্য আওয়ামী লীগই ভালো ছিল। যারা মুক্তিযুদ্ধের সময় দেশের বিরুদ্ধে ছিল তারাই এখন ধর্মকে ব্যবহার করে মানুষকে ধোঁকা দিচ্ছে। ওরা আজকে বাংলাদেশে বড় বড় লম্বা লম্বা কথা বলে, আমরা তো আসলে আওয়ামী লীগের মতো করতে পারবো না, তাই ওনারা খুব বেশি, ওনাদের গলার স্বর খুব বেশি উঁচা হয়ে গেছে। এই জন্য একটা খারাপ কথা বলতে হয় যে আসলে আপনাদের ওষুধ হলো আওয়ামী লীগ। ওদের কোনো ভদ্রলোকের সঙ্গে ওরা কাজ করতে পারবে না। আরও একবার আমন্ত্রণ, দেখছেন সব খবর। ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ, আশঙ্কা ব্যাপক ক্ষয়ক্ষতিরও। সম্প্রতি মৃদু ও মাঝারি ভূমিকম্পের মাধ্যমে ভূগর্ভ চাপমুক্ত হচ্ছে। যেহেতু ভূতাত্ত্বিক সক্রিয় অঞ্চলে বাংলাদেশ, তাই ঝুঁকি সম্পর্কে জানতে ব্যাপক জরিপ ও গবেষণা দরকার মনে করেন ভূতত্ত্ববিদরা। তবে অতিরঞ্জনের মাধ্যমে ভীতি তৈরি নয়, বরং তথ্য উপাত্ত সংগ্রহ করে সেই অনুযায়ী প্রস্তুতি নেয়ার পরামর্শ তাদের। সম্প্রতি রাজধানী কাঁপিয়ে দেয়া 5.7 মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। পরে আরও কয়েকটি কম্পন অনুভূত হয় দেশে। সোমবার রাতেও 4.9 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলাদেশ, মিয়ানমার, ভারতের পূর্বাঞ্চল, যার উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের ফলামে। এই পরিস্থিতিতে আতঙ্কিত নাগরিকরা। এরই মধ্যে ভূমিকম্পের নানা দিক নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ভূতাত্ত্বিক সমিতি। বিশেষজ্ঞরা জানান, মধুপুর ফল্ট, ডাউকি ফল্ট এখনও সক্রিয়, তাই ঝুঁকিতে বাংলাদেশ। দূরের আর্থকোয়েক থেকে আসে লো ফ্রিকোয়েন্সি ওয়েভ। লো ফ্রিকোয়েন্সি ওয়েভ সফট সয়েলে কোনো বিল্ডিং যদি থাকে, ওই সয়েলের সাথে এটাকে বলি আমরা অনুনাদ হয়ে যায়, ওটা ওই ফ্রিকোয়েন্সিটা মার্জ হয়ে একটা বড় ফ্রিকোয়েন্সি, অর্থাৎ কয়েক গুণ বেড়ে যাবে। নিচু এলাকা যেসব জায়গায় ভরাট করে এখন অবকাঠামো তৈরি করা হচ্ছে, এই জায়গাগুলো ভূমিকম্পের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। ইভেন অনেক দূরের কোনো আর্থকুয়েক, যেটা হয়তো 300-400 কিলোমিটার দূরে হলেও এখানে অ্যাম্পলিফিকেশন হতে পারে, অর্থাৎ ঝাঁকুনি বেড়ে যেতে পারে এই সফট সেডিমেন্টের জন্য। বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পের আগাম বার্তা পাওয়া না গেলেও জরিপ এবং গবেষণার মাধ্যমে ফাটলের অবস্থান, বিস্তৃতি চিহ্নিত করে ঝুঁকি সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব। আমাদের অংশে ইন্ডিয়ান প্লেটটা বার্মিজ প্লেটের নিচে ঢুকে যাচ্ছে, তো এখন এই চাপাচাপির ফলে যে এনার্জি তৈরি হয়, এইটা হচ্ছে আর্থকুয়েক সৃষ্টি করে। তো এনার্জি কি পরিমাণ তৈরি হচ্ছে এইগুলো মনিটরিং করতে হবে। যে ছোট ছোট ভূমিকম্প হচ্ছে, বড় ভূমিকম্প হবে বলে আতঙ্কিত হয়ে যান, তাহলে যেমন ভুল, আবার ছোট যখন ভূমিকম্প হয়ে গেল আপনি একেবারেই নিশ্চিন্ত হয়ে যাবেন যে বড় ভূমিকম্প হবে না, সেটাও ভুল। ভূমিকম্প সহনশীল ভবন নকশা এবং চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া জোরদারের পরামর্শ বিশেষজ্ঞদের। একেবারে অজ্ঞাত অবস্থায় থাকাটাও ক্ষতিকর। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 5 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত জ্বরটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 391 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি 490 জন। শনাক্ত রোগী বেড়ে 96,067 জনে দাঁড়িয়েছে। চলতি বছরে এ যাবৎ মোট 93,836 জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার প্রতিবাদে সমাবেশ করে
শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ বিকেলে শহরের প্রবর্তক মোড় থেকে চট্টেশ্বরী হয়ে কাজী দেউরি পর্যন্ত বিক্ষোভ মিছিল করে তারা। আগামী শুক্রবার সন্ধ্যায় মশাল মিছিলের ডাক দিয়ে দিনের কর্মসূচি সমাপ্ত করেন বিক্ষোভকারীরা। এ সময় তারা বলেন, বন্দর ইজারা একটি গণবিরোধী চক্রান্ত। লালদিয়ার চর ইজারা চুক্তি বাতিল সহ লাভজনক বন্দর অন্যদের হাতে তুলে দেওয়া হতে সরকারকে বিরত থাকার আহ্বান জানানো হয়। তুলে ধরা হয় 9 দফা দাবি। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরামের উদ্যোগে এই সমবেত প্রার্থনায় বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ এবং উপাসক উপাসিকারা অংশগ্রহণ করেন। আকাশ প্রদীপ ও মোমবাতি প্রজ্বলন এবং অষ্ট পরিষ্কার সহ সংঘদানের মাধ্যমে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন তারা। এ সময় বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া, ডক্টর জিনবোধি ভিক্ষু সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রামে পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি। এই উপলক্ষে সকালে নগরীর থিয়েটার ইনস্টিটিউটের সামনে থেকে শুরু হয় যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা আয়োজিত দিনব্যাপী কর্মসূচি। উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন এবং জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া। বর্ণিল শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা প্রতিটি উপজেলায় প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের গুরুত্ব তুলে ধরেন। প্রতিবন্ধী জনগোষ্ঠীকে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে যুক্ত করার আহ্বান জানান। 19 দেশের অভিবাসন আবেদন প্রক্রিয়া অস্থায়ীভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। বন্ধ করা হয়েছে গ্রিন কার্ড এবং মার্কিন নাগরিকত্ব প্রক্রিয়াকরণের আবেদনও। জাতীয় ও জননিরাপত্তার উদ্বেগ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। বুধবার প্রকাশিত এক স্মারকে বিষয়টি জানানো হয়। এই 19 দেশের তালিকায় রয়েছে আফগানিস্তান, সোমালিয়া সহ মিয়ানমার, কঙ্গো, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সুদান এবং ইয়েমেনের মতো দেশ। গেল জুনে এসব দেশের উপর কঠোর বিধিনিষেধ এমনকি প্রায় সম্পূর্ণ প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। বাকি দেশগুলোর মধ্যে রয়েছে বুরুন্ডি, কিউবা, তুর্কমেনিস্তান এবং ভেনেজুয়েলার নাম। পূর্বে এই দেশগুলোকে আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞায় পড়েছিল। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফ্রন্ট লাইন। ইউক্রেনের সামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে মস্কো। দাবি করা হয়েছে অস্ত্রাগার, ঘাঁটি ও কমান্ড সেন্টার ধ্বংসের। বিপরীতে কিয়েভের দাবি, কুপিয়ানস্কে রুশ সেনাদের সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছে জেলেনস্কি বাহিনীর। এদিকে জাপোরিজিয়ায় আরও 2টি বসতি দখলের দাবি করেছে রাশিয়া। পূর্বাঞ্চলীয় পোক্রোভস্ক নিয়ন্ত্রণে নেয়ার একদিনের মাথায় এমন দাবি মস্কোর। অবশ্য বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছে জেলেনস্কি প্রশাসন। জার্মানি সেনাবাহিনীর অস্ত্রের চালান থেকে বিপুল পরিমাণ গোলা বারুদ চুরির ঘটনা ঘটেছে। দেশটির পূর্বাঞ্চলীয় শহর বুর্গে একটি ডেলিভারি লরি থেকে চুরি হয় প্রায় 20,000 রাউন্ড গোলা বারুদ। বিষয়টি নিশ্চিত করেছে জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়। সংবাদ মাধ্যমগুলোর দাবি, হোটেলের পার্কিংয়ে থাকা চালানের ট্রাক থেকে চুরি যায় সরঞ্জামগুলো। এর মধ্যে পিস্তলের প্রায় 10,000 রাউন্ড গুলি এবং অ্যাসল্ট রাইফেল, প্রশিক্ষণের 9,900 রাউন্ড গোলা বারুদ ট্রাকে পাওয়া যায়নি। এই ঘটনায় তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। এর আগেও জার্মানির একটি রাজ্যে পুলিশের জন্য রাখা গোলা বারুদ চুরি হওয়ার ঘটনা ঘটে। আর একবার আমন্ত্রণ, দেখছেন সব খবর। বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন না নিয়ে হঠাৎ করে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে 9 টাকা বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা। এর মাধ্যমে আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো আইন লঙ্ঘন করেছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। ক্ষুব্ধ উপদেষ্টা বলেন, এভাবে সিন্ডিকেট করে তেলের দাম বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভোক্তা সমিতি ক্যাব সভাপতিও এভাবে সয়াবিন তেলের দাম বাড়ানো অন্যায় বলেছেন। এক্ষেত্রে জড়িতদের কঠোর শাস্তি দাবি করেছেন তিনি। হঠাৎ করেই বোতলজাত সয়াবিন তেলের দাম চড়া। দুদিন আগে ক্রেতারা প্রতি লিটার 189 টাকায় কিনলেও এখন দিতে হচ্ছে 198 টাকা। ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন 9 টাকা দাম বাড়ালেও সম্মতি নেয়নি বাণিজ্য মন্ত্রণালয়ের। আমি আধা ঘন্টা আগে জেনেছি। এটার কোনো আইনগত ভিত্তি নাই। যে কর্মকাণ্ডটা ওনারা করেছেন সবাই সামগ্রিকভাবে একত্রিতভাবে করেছেন। মানে এই সামগ্রিক একত্রিক কোনো একটা কার্যক্রম অবশ্যই গ্রহণযোগ্য।
অথচ মঙ্গলবার ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি প্রতি লিটার 179.8 টাকা দামে টিসিবির জন্য 50 লাখ লিটার সয়াবিন তেল কেনার প্রস্তাব অনুমোদন করেছে। দেশীয় ব্যবসায়ীদের কাছ থেকে কেনা হচ্ছে এই তেল, এর জন্য খরচ পড়বে 89,92,50,000 টাকা। সেই হিসেবেও ব্যবসায়ীরা অনৈতিকভাবে লিটারে 20 টাকা বেশি দামে বোতলজাত সয়াবিন তেল বিক্রি করছে। বাজারে 20 টাকা বেশি দামে তেল দেওয়ার কোনো কারণ, আমি তো যৌক্তিক কোনো কারণ খুঁজে পাচ্ছি না। গতকালই তো আমরা কিনেছি ওনাদের কাছ থেকে 50 লক্ষ লিটার তেল কিনেছি, 1-2 লিটার না তো 50 লক্ষ লিটার তেল যদি টেন্ডারে 20 টাকা কমে আমরা কিনতে পারি, তাহলে বাজারে কেন এত বেশি দামে বিক্রি হবে? এ অবস্থায় প্রশ্ন উঠছে বাণিজ্য মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে। ব্যবসায়ীদের কি নিয়ন্ত্রণ করতে পারছে না মন্ত্রণালয়? ভোক্তা অধিকার সংগঠন ক্যাব বলছে, আইন না মেনে তেলের দাম বৃদ্ধিকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিলে ভবিষ্যতে সংকট বাড়বে। তাদের রিফাইনারি বন্ধ করে দেওয়ার মতো এখানে সুযোগ আছে। কম্পিটিশন কমিশন আইন, ইভেন যদি কেউ হোর্ডিং করে যেটা মাঝে মাঝে দাম বাড়ানো হয়, সেখানে স্পেশাল পাওয়ার একটা ব্যবস্থা আছে। আমরা সেই আইনের প্রয়োগটা দেখতে চাই। আমাদের পদক্ষেপগুলো তো নিব, আমরা তো আলোচনায় বসছি। এটা তার মার্কেটে যে তরল নিয়ে যুদ্ধ করার জিনিস না। আইনসঙ্গত আমাদের যে ব্যবস্থাগুলো আছে আমরা সবগুলোই নিব। নিয়ন্ত্রণ আছে কি নেই সেটা আমাদের পদক্ষেপের মাধ্যমে জানতে পারবেন, নিশ্চয়ই আছে। বাণিজ্য উপদেষ্টা জানিয়েছেন, আমদানির জন্য গতবারের চেয়ে বেশি ঋণপত্র খোলায় সামনের রোজায় ভোগ্যপণ্যের দাম বাড়বে না। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। জমকালো আয়োজনে সফেনের 29তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হলো। উক্ত অনুষ্ঠানে সারা দেশ থেকে শিক্ষকতা পেশায় নিবেদিত 15 জন শিক্ষককে সফেন বাংলাদেশ সমাচার শিক্ষক সম্মাননা 2025 প্রদান করা হয়। এছাড়াও আলোচনা, স্মৃতিচারণ ও ডকুমেন্টারি প্রদর্শিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান ASM আব্দুল হালিম। এছাড়াও অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, লেখক, সাংবাদিক সহ বিশিষ্ট নাগরিকগণ। জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্বে বহাল থাকছেন মোহাম্মদ সালাউদ্দিন নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। সেই সাথে আয়ারল্যান্ড সিরিজে ব্যাটিং কোচের দায়িত্ব পালন করা মোহাম্মদ আশরাফুলকেও রেখে দেবার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আইরিশদের বিপক্ষে সফলভাবে দায়িত্ব পালন করা আশরাফুলও আত্মবিশ্বাসী দলের উন্নয়নে অবদান রাখার বিষয়ে। গত 5 নভেম্বর আবেগী হয়ে অভিমানে জাতীয় দলের দায়িত্ব ছাড়ার কথা বিসিবিকে জানিয়ে আসেন মোহাম্মদ সালাউদ্দিন। সেই সময় একাধিক গণমাধ্যম খবর প্রকাশ করে গৃহীত হয়েছে তার পদত্যাগ। আয়ারল্যান্ড সিরিজের পর আর কাজ করবেন না জাতীয় দলে। তবে বাস্তবতা কিন্তু ছিল পুরোটাই ভিন্ন। তার আনুষ্ঠানিক পদত্যাগপত্র পৌঁছায়নি বিসিবির শীর্ষ কর্তার কাছে। মাঝের এই সময়ে দূর হয়েছে সমস্যা, অভিমান বলেছেন সালাউদ্দিনও। তাই তো আইরিশ সিরিজ শেষ হলেও পূর্ব চুক্তি অনুযায়ী তিনি থাকছেন জাতীয় দলের সাথে, যমুনা টেলিভিশনকে নিশ্চিত করেছে বিসিবি। স্ট্যাটাসটা হবে যে ও যেভাবে কাজ করছিল ওইভাবে কাজ করবে, যেটা হয়েছিল সেটা এফেক্টিভ হবে না। এদিকে সদ্য শেষ হওয়া আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ আশরাফুল। অ্যাশের অধীনে প্রথম সিরিজে খুব ভালো পারফরমেন্স করেছে ব্যাটাররা। 2 টেস্ট সিরিজে দাপট দেখিয়েছে ব্যাটসম্যানরা। হয়েছে 4টি সেঞ্চুরি, 8টি 50। প্রথম টি20তে ব্যর্থ হলেও পরের 2 ম্যাচে খুব ভালো পারফর্ম করেছে ব্যাটিং ডিপার্টমেন্ট। অপোনেন্ট যেইটাই হোক, কিন্তু এরকম ভালো ক্রিকেট আমরা খুব কমই দেখেছি আমাদের 25 বছরে। টি20 প্রথমটা আমরা আসলে ভালো খেলতে পারিনি, ব্যাটসম্যানরা ভালো করতে পারেনি। পরের 2টা আবার চমৎকারভাবে তারা অ্যাডাপ্ট করেছে, অপোনেন্টের বলার এবং উইকেট সব কিছু মিলে। আমি বলবো যে আমি খুবই হ্যাপি। মোহাম্মদ আশরাফুলের কাজে খুশি বিসিবি কর্মকর্তারা। তাই তো আশরাফুলকে জাতীয় দলের সাথে রেখে দেবার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আশরাফুল থাকবে আমাদের এখন তো ন্যাশনাল টিমকে নিয়ে, ন্যাশনাল প্লেয়ারদেরকে নিয়ে কিছু কাজ হবে, এখন সেখানেও থাকবে আশরাফুল। বিশ্বকাপের আগে আর কোনো সিরিজ নেই বাংলাদেশ দলের। তাই তো বিপিএল শুরুর আগে অফ ফর্মে থাকা ক্রিকেটারদের নিয়ে কাজ করবেন আশরাফুল। জাকের, সোহান, শামীমরা কঠোর পরিশ্রম করলে বিপিএল এর মাধ্যমে সেরা ফর্মে ফিরবেন বিশ্বাস অ্যাশের। সেই সাথে কেবল পাওয়ার হিটিং নয়, সফল হতে ব্যাটারদের প্রপার ক্রিকেটিং শটস খেলার পরামর্শ দিয়েছেন আশরাফুল। এটা সত্যি যে আসলে টি20 আসার পরে আসলে সবাই পাওয়ার হিটিংয়ে চলে গিয়েছে, কিন্তু পাওয়ার হিটিংয়ের থেকে বেশি ইম্পর্টেন্ট যদি আপনি যেই জায়গায় বল ওই গ্যাপটাতে যদি মারতে পারেন, ক্রিকেটিং শটস যদি খেলেন, আপনার রেগুলার পারফরমেন্স করার সম্ভাবনা থাকে বেশি। আপনি যদি দেখেন যে লিটন
তানজিম তামিম তারা যখনই রান করে ওরা কিন্তু ক্রিকেটিং শটস খেলে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। জমকালো আয়োজনের মধ্য দিয়ে ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপের ড্র। লাখ লাখ দর্শককে আনন্দ দিতে মঞ্চে থাকবেন বিনোদন জগতের নামি দামি ব্যক্তিরা। এই শো যৌথভাবে সঞ্চালনা করবেন সুপার মডেল, প্রযোজক ও এমি জয়ী টেলিভিশন ব্যক্তিত্ব হাইডি ক্লুম এবং আমেরিকান কৌতুক অভিনেতা কেভিন হার্ট। মঞ্চে আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দিতে থাকবেন অভিনেতা ও প্রযোজক ড্যানি রামেরেজ। দর্শক শ্রোতাদের জন্য থাকছে কিছু লাইভ পারফরমেন্সও। ধ্রুপদী কণ্ঠ নিয়ে হাজির হবেন মায়েস্ট্রো আন্দ্রে বসেল্লি। তার সাথে দর্শকদের মন মাতাতে থাকবেন জনপ্রিয় ইংরেজ গায়ক রবি উইলিয়ামস। মঞ্চে দাঁড়াবেন আমেরিকান গায়ক ও পুরস্কার জয়ী নিকোল শেরজিঙ্গার। ড্রয়ের পর পপ সঙ্গীত দল ভিলেজ পিপল তাদের YMCA গান পরিবেশন করবে। ভয়াবহ বন্যা, ভূমিধসে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে 1300। 3 দেশে নিখোঁজ হাজারের বেশি মানুষ। এর মধ্যে শুধু ইন্দোনেশিয়াতে মৃতের সংখ্যা 750। সবচেয়ে দুর্যোগ কবলিত সুমাত্রা দ্বীপে ঠিকমতো উদ্ধার কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে না। তা করা গেলে প্রাণহানির সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। দেশটিতে 2018 সালের পর সবচেয়ে ভয়াবহ দুর্যোগ এটি। এদিকে শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসজনিত কারণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 410 জনে। দেশটির প্রায় 350 বাসিন্দার এখনো কোনো হদিস মেলেনি। অপরদিকে দুর্যোগে থাইল্যান্ডে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 181 জনে। দেশটির প্রায় 40 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায়। দর্শক, এই ছিল আজকে সব খবরের আয়োজনে। ধন্যবাদ যারা এতক্ষণ সাথে ছিলেন।